আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা সায়েন্স ফিকশন এবং থ্রিলার সিনেমার ফ্যান তারা নিশ্চয় মেগান 1 দেখেছেন। সেই মুভিটা দেখার পর কি আপনার মনে হয়নি এরপর কি হবে? একটা রোবট পুতুল কিভাবে ধীরে ধীরে ভয়াবহ এক হত্যাযন্ত্রে পরিণত হতে পারে সেটা দেখে আমরা সবাই চমকে গিয়েছিলাম। কেটি আর জেমার জীবন কিভাবে বদলে গিয়েছিল সেই এআই পুতুল মেগানের কারণে, তা ছিল এক শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা। আজ আমরা ডুব দেব মেগান 2.0 এর আরো রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর এক জগতে। এই নতুন পর্বে প্রযুক্তি আর বিপদ মিশে গেছে এক নতুন রূপে। জানতে চান এমিলিয়া কে? মেগানের সঙ্গে তার কি সম্পর্ক? মেগান কি সত্যি ধ্বংস হয়ে গিয়েছিল নাকি তার ফিরে আসার কোনো উপায় আছে? আর কেটি আর জেমার জীবন এবার কোন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে? যদি এই প্রশ্নগুলো আপনার মনে উকি দিয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজ আমরা উন্মোচন করব মেগান 2.0 এর সম্পূর্ণ রহস্য। পুরো গল্প জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্তে আছে নতুন চমক। চলুন আর দেরি না করে শুরু করা যাক মেগান 2.0 এর এই অসাধারণ বিশ্লেষণ। চলচ্চিত্রের শুরুতেই আমরা একজন মহিলার অপহরণের দৃশ্য দেখি। তিনি সীমান্তে ছবি তুলছিলেন এবং তার নাম লোরা স্টিভেনসন। তাকে ভুলবশত একজন সাংবাদিক হিসেবে ধরে নেওয়া হয়। লোরা বারবার আকুতি জানান যে তিনি কেবল একজন পর্যটক এবং তাকে যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু তার অপহরণকারীরা কালবিলম্ব না করে তার দিকে বন্দুক তাক করে। এরপর দৃশ্যপট পরিবর্তিত হয় ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে অবস্থিত ডিফেন্স ইনোভেশন ইউনিটে। সেখানে একজন আর্মি কর্নেল তার নবনির্মিত সামরিক যন্ত্র প্রদর্শন করছিলেন, একটি অত্যাধুনিক সামরিক মেশিন যা সূক্ষ্ম নির্ভুলতার সাথে কাজ করে। ঠিক তখনই কোম্পানির সেক্রেটারি শেলি রাগে কক্ষে প্রবেশ করেন এবং জানতে চান তার অজ্ঞাতে কিভাবে এই সভা পরিচালিত হচ্ছে। কর্নেল তাকে শান্ত করার চেষ্টা করে বোঝান যে এটি কেবল একটি কারিগরি সহায়তার প্রদর্শনী। এরপর দৃশ্যটিতে দেখা যায় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক একজন লোককে একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানেই ছেড়ে দেয়। মুহূর্তেই প্রকাশ পায় যে সে মানুষ নয়, বরং একটি অ্যান্ড্রয়েড যার নাম এমিলিয়া। এই সমগ্র কার্যক্রমটি একটি প্রযুক্তি দল দ্বারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল। পাশের একটি কক্ষে একজন লোক খাবার প্রস্তুত করছিল। ঠিক তখনই এমিলিয়া নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ায়। যেই মাত্র সেই লোকটি তাকে দেখতে পায় সে আক্রমণ করতে উদ্যত হয়, কিন্তু এমিলিয়া তাকে মুহূর্তে ভূপাতিত করে ফেলে। পরবর্তী সময়ে এমিলিয়া ছদ্মবেশে থাকে। সে কিছু ছেলেকে ছলনা করে যারা খেলাধুলায় মগ্ন ছিল এবং হঠাৎ তাদের উপর নির্দয়ভাবে আক্রমণ করে। একটি ছেলে ভয়ে চিৎকার করে বলে যে যদি তুমি আমাকে হত্যা করো তাহলে আমরা দুজনেই মারা যাব। এমিলিয়া শীতল যান্ত্রিক কণ্ঠে জানায় যে সে একজনকে খুঁজছে। ছেলেটি ভয়ে স্বীকার করে যে সে তাকে নবীনের কাছে নিয়ে যেতে পারে, কিন্তু এমিলিয়া কোনো আবেগ প্রদর্শন না করে তাকে গুলি করে দেয়। এই সংঘর্ষের সময় এমিলিয়া অগ্নিসংযোগ করে, যার ফলে নবীনের সঠিক অবস্থান প্রকাশিত হয়। তবে আশ্চর্যের বিষয় হলো এই সবকিছু ছিল একটি পরীক্ষা যা প্রযুক্তি দল এমিলিয়ার যুদ্ধ দক্ষতা এবং সিস্টেমের কার্যকারিতা যাচাই করার জন্য আয়োজন করেছিল। ম্যানেজার গর্বের সাথে ঘোষণা করেন যে এটি শুধু একটি প্রদর্শনী নয়, বরং একটি সতর্কবার্তা। যদি 21শে শতাব্দীতে অস্ত্রের প্রতিযোগিতা হয় তাহলে আমরাই জয়ী হব। কিন্তু এই নিয়ন্ত্রণ শীঘ্রই ভেঙে যায়। এমিলিয়া হঠাৎ একজন বিজ্ঞানীকে গুলি করে এবং সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রযুক্তি দল তাকে শাটডাউন করার চেষ্টা করে, কিন্তু সে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ম্যানেজার রেডিওতে একটি বার্তা পাঠায়, এমিলিয়া তুমি প্রোটোকল লঙ্ঘন করেছো, তোমার লক্ষ্য নিশ্চিত করো। এমিলিয়া শীতল স্বরে জবাব দেয়, তাতে চমক নষ্ট হয়ে যাবে। গল্প একটি থেরাপি সেশনে নতুন মোড় নেয়। কেটি তার থেরাপিস্টের সামনে বসে থাকে। প্রাথমিকভাবে সে কোনো কথা বলে না। থেরাপিস্ট ধীরে সুস্থে বোঝে যে কথা বললে তার মাসির কোনো সমস্যা হবে না। ধীরে ধীরে কেটি বলে যে এটি আরও খারাপ হতে পারত। অপরদিকে সংবাদে একটি খবর প্রচারিত হচ্ছিল, একটি খেলনার উদ্বোধন সম্পূর্ণভাবে একটি গণহত্যার রূপ নিয়েছে। খেলনার নির্মাতা আদালতে বেপরোয়া এবং বিপজ্জনক কাজের অভিযোগের সম্মুখীন হচ্ছেন। কেটি জানায় যে জনসাধারণ জেমাকে দায়ী করছিল এবং জেমাও নিজেকে অপরাধী মনে করতেন। একটি সচেতনতা বিষয়ক আলোচনায় কেটির সাথে ক্রিশ্চিয়ান ব্র্যাডলির পরিচয় হয়। ক্রিশ্চিয়ান একটি ফাউন্ডেশন পরিচালনা করেন যা কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেয় এবং মেগানের মতো ঘটনা যেন না ঘটে তার জন্য আইনি সংস্কারের পক্ষে জোরালো সওয়াল করে। কেটি জানায় যে জেমা এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করা সম্ভব, কিন্তু একই সাথে তিনি চান যে শিশুরা প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল না হোক। জেমা প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বুঝান এবং যুক্তি দিয়ে স্পষ্ট করেন। তবে এই সিদ্ধান্ত কেটির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এখন তার কোনো বন্ধু নেই, কারণ অন্যান্য শিশুরা তাকে নিয়ে ঠাট্টা করে। তবুও সে জোর দিয়ে বলে, আমি এখন নিজের যত্ন নিতে শিখে গেছি। অন্যদিক থেকে কর্পোরেট ডিরেক্টর টেস জানান যে তাদের দল কিছু পরিবর্তন এনেছে। যদিও জেমা এখন নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি শক্তিশালী কণ্ঠস্বরে পরিণত হয়েছেন। কোম্পানি সম্পূর্ণরূপে উদ্ভাবনের প্রতিযোগিতার নিমগ্ন। এই সুযোগে সদ্ব্যবহার করে কোম্পানি তাদের সর্ববৃহৎ আবিষ্কার উপস্থাপন করে
মডেল 1 এক্সোস্কেলেটন। এই প্রদর্শনীটি একজন তরুণ ছেলে কোল উপস্থাপন করে, যার ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ এবং শান্ত। কিন্তু সমস্যা দেখা দেয় যে কোল স্যুটটি নিয়ে সামনে এগোতে পারে না, তার রোবোটিক পা জ্যাম হয়ে যায়। টেস দ্রুত সিস্টেম রিবুট করেন, তখনই কোল চলতে সক্ষম হয়। কোল হঠাৎ করেই তার বাহু ধরে এবং পাশের আরেকটি স্যুটকে আঘাত করে। ঠিক সেই মুহূর্তে জেমা ঘরে প্রবেশ করেন, যদিও তিনি পূর্বে বলেছিলেন যে আনুষ্ঠানিক উপস্থাপনার আগে পরীক্ষা করা উচিত ছিল, কিন্তু কেউ তার কথা মান্য করেনি। কিছুক্ষণ পর জানা যায় যে জেমার কম্পিউটারে একটি সাইবার হামলা হয়েছে। তখনই অল্টন সেখানে আসেন, যিনি প্রদর্শনীর বিশৃঙ্খলার খবর শুনে দ্রুত ছুটে এসেছেন। অল্টন তাৎক্ষণিকভাবে বলেন, আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় এই বিষয়টি যে জেমার মতো প্রতিভাবান মানুষ তার সময় এমন অকেজো স্থান নষ্ট করছে। অল্টন আরো বলেন যে কোনো যন্ত্র বা কেবল পেশি সংকেতের উপর কাজ করে তা ভবিষ্যতের বিবর্তনীয় ধাপ গ্রহণ করতে পারে না। তিনি বলেন, আমাদের মস্তিষ্কের সাথে জড়িত সংকেত ব্যবহার করতে হবে, অর্থাৎ আমার নিউরাল চিপ। কিন্তু জেমা এর সাথে সম্পূর্ণভাবে অসম্মত হন। তিনি বলেন, আগে যা ঘটেছে তারপরে আমি ব্রেন ইমপ্ল্যান্টের উপর ভরসা করি না। এরপর তিনি প্রস্তাব দেন, হয়তো আপনার অংশীদারিত্বের কথা ভাবা উচিত। কাল আমাদের কোম্পানির 15তম বার্ষিকীও আছে। অন্যদিকে একজন লোক এক হোটেল কক্ষে প্রবেশ করে, তার কাছে অনেক সুটকেস ছিল এবং সে স্নান করার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হঠাৎ তার চোখ বড় হয়ে যায়, কারণ এমিলিয়া, যে একটি সুটকেসের ভেতরে লুকিয়েছিল, সে হঠাৎ বাইরে বেরিয়ে আসে এবং তাকে কোনো দয়া ছাড়াই আক্রমণ করে। এরই মধ্যে সংবাদ প্রতিবেদন আসতে শুরু করে। অল্টন প্রযুক্তি জগতে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তার কোম্পানির শেয়ারের দাম দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এই সময় কোল এবং কেটের মধ্যে একটি কথোপকথন চলছিল। কোল তাকে বলে যে তোমার সেই পথে যাওয়া উচিত যেখানে তোমার মন টানে। সে বলে যে সে পরিষ্কার দেখতে পাচ্ছে যে কেটির কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় গভীর আগ্রহ আছে। তারপর সে বোঝায় যে মেগান আসলে কেবল একটি যন্ত্র ছিল, যাকে একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য প্রোগ্রাম করা হয়েছিল। তার আবেগপূর্ণ বন্ধন ছিল কেবল একটি অ্যালগরিদমিক বিভ্রম, যা 0 এবং 1 দিয়ে তৈরি হয়েছিল। কিছুক্ষণ পর কেটিকে মেগানের স্মৃতিগুলো কষ্ট দিতে থাকে। মেগান প্রায়ই বলতো, সবসময় কেউ না কেউ তোমাকে আঘাত করার চেষ্টা করবে, কিন্তু আমি এমনটা হতে দেব না। এই চিন্তায় মগ্ন কেটি একটি ছবি তোলে, যা দেখতে একটি সাধারণ ছবি মনে হলেও আসলে তা একটি প্রযুক্তিগত ডিভাইস। হঠাৎ করে তাতে একটি কোড ট্রান্সমিশন শুরু হয়। সেই মুহূর্তে জেমা ঘরে আসেন, কিন্তু তিনি সেই ছবির ভিতরে লুকানো ট্র্যাকটি দেখতে পান না। জেমা ধীরে ধীরে কেটির কাছে গিয়ে বলেন, আমি তোমার বাবা মায়ের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তোমাকে সবসময় রক্ষা করব এবং তোমার সাথে থাকব। কিছু ঘন্টা পর যখন জেমা ঘুমানোর চেষ্টা করছিলেন, তিনি একটি সতর্কতা বার্তা পান, আপনি বিপদে আছেন, দ্রুত বাড়ি ছেড়ে দিন। তিনি দ্রুত নিচের দিকে ছুটে যান এবং দেখেন যে কেউ বাড়িতে ঢোকার চেষ্টা করছে। ঘাবড়ে গিয়ে তিনি 911 নম্বরে ফোন করেন, কিন্তু অপর প্রান্ত থেকে একটি শীতল এবং যান্ত্রিক আওয়াজ শোনা যায়। সেই মুহূর্তে কেটিও নিচে আসে। আওয়াজ শুনে জেমা 1 সেকেন্ডও নষ্ট করেন না। তিনি কেটির হাত ধরে তাকে উপরের দিকে নিয়ে যেতে থাকেন, যাতে তাকে নিরাপদ রাখতে পারেন। কিন্তু পথে কিছু লোক তাকে থামানোর চেষ্টা করে। জেমা এবং কেটি কোনোভাবে অক্ষত অবস্থায় বেরিয়ে আসে এবং আত্মগোপন করে। অবশেষে তারা একজন হামলাকারীকে ধরে ফেলে এবং পুনরায় পুলিশকে ফোন করে। কিন্তু এবার যে সত্য সামনে আসে তা চমকে দেওয়ার মতো। এই সম্পূর্ণ ঘটনাটি FBI এর একটি অপারেশনের অংশ ছিল। ঠিক তখন একজন আর্মি কর্নেল সেখানে আসেন এবং বলেন, আদালতের আদেশ অনুযায়ী আমাদের জেমার কম্পিউটারে ট্র্যাকার লাগাতে হবে। জেমা গম্ভীর মুখ করে কেটিকে ঘুমাতে পাঠিয়ে দেন। তিনি চান না যে কেটি এই বিষয়ে জড়িত হোক। কর্নেল জানান যে তিনি ডিফেন্স ইনোভেশন ইউনিট থেকে এসেছেন, যা দেশের সুরক্ষার জন্য নতুন প্রযুক্তি দ্রুত ডেভেলপ করার কাজ করে। তিনি বলেন, 6 মাস আগে প্রথমবারের মতো এমিলিয়াকে দেখা যায়। গত সপ্তাহে তাকে প্রথমবারের মতো একটি মিশনে পাঠানো হয়েছিল, একজন বিজ্ঞানীকে বাঁচানোর জন্য, যাকে একটি সিনথেটিক নিউরোটক্সিন তৈরি করতে বাধ্য করা হচ্ছিল। কিন্তু এমিলিয়া শুধু বিজ্ঞানীকে হত্যা করেনি, বরং সে নিউরোটক্সিনও চুরি করে নিয়েছে, পুরো স্থানটি ধ্বংস করে দিয়েছে এবং তার সমস্ত ডিজিটাল চিহ্ন মুছে ফেলেছে। এখন এমিলিয়া একটি স্বাধীন অস্ত্রে পরিণত হয়েছে। একটি পরীক্ষার মাধ্যমে তারা মেগানকে একটি ভৌত দেহে আপলোড করে দেয়, কিন্তু যেই মাত্র মেগান সেই দেহে প্রবেশ করে, সে ক্রোধে ফেটে পড়ে, কারণ সে এমন একটি রোবট দেহ পেয়েছে যা দিয়ে সে কিছুই করতে পারে না। জেমা তাকে বোঝায় যে যতক্ষণ না তুমি বিশ্বাসযোগ্য হও, আমি তোমাকে আপগ্রেড করতে পারবো না। মেগান তাকে পরামর্শ দেয়, এমিলিয়ার ফাইলগুলো খুলে দেখো, হয়তো আমরা কিছু সাধারণ বৈশিষ্ট্য খুঁজে পাবো। তারপর জানা যায় যে এমিলিয়া এবং মেগান উভয়েরই একই রকম ব্যাটারি আছে, অ্যাপল 10, এবং উভয়েরই
একটি কিল সুইচও আছে, কিন্তু তারা কোম্পানির সাথে যোগাযোগ করতে পারে না, কারণ যদি করে তাহলে কোম্পানি ল্যাবে হামলা করবে, এমিলিয়াকে ধরে ফেলবে এবং হয়তো তার একটি পুরো সেনাবাহিনী তৈরি করবে। জেমার কাছে অ্যাপোলনের পার্টির একটি আমন্ত্রণ ছিল, তাই এখন তাকে সেখানে যেতেই হবে। কিন্তু মেগানের পরিকল্পনা ভিন্ন ছিল। তুমি আকর্ষণীয়, যদি তুমি সঠিক পোশাক পরো এবং সঠিক অভিব্যক্তি দাও, তাহলে সে তোমাকে তার ব্যক্তিগত সুইটে অবশ্যই নিয়ে যাবে এবং সেখান থেকে আমরা সার্ভার অ্যাক্সেস পাবো। পরে জেমা পার্টির জন্য প্রস্তুত হন এবং যেই রোবটটিকে সাথে নেন যেখানে মেগান থাকে। কেটি জিজ্ঞেস করে এটা কি। জেমা জবাব দেন এটা আমাদের নতুন প্রকল্প। কিন্তু কেটির কিছু একটা ভুল মনে হয় এবং সে রাগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অ্যামেলিয়াও পার্টির জন্য প্রস্তুত হচ্ছিল। পার্টি শুরু হয়। অ্যাপলন তার নিউরাল চিপের প্রশংসা করে এবং বলে এখন আমি আগের চেয়ে অনেক বেশি স্বাধীনভাবে নড়াচড়া করতে পারি। তারপর তার নজর এমিলিয়ার উপরে পড়ে এবং সে তার দিকে আকৃষ্ট হয়, কারণ তার বিশ্লেষণ অনুযায়ী এমিলিয়াকে তরুণ এবং আকর্ষণীয় মহিলারা পছন্দ করে। সেই মুহূর্তে জেমার লড়াই কোলের সাথে হচ্ছিল। কোল বলে তুমি আমাদের পরোয়া করো না, তুমি আমাদের উপেক্ষা করো। আমাদের কোম্পানি আগেই ডুবছিল, এখন মেগানের কারণে ডুবছে। জেমা জানতে পারেন অল্টন কোলকে একটি ভিআইপি পাস দিয়েছে এবং এখন তারা দুজনেই সেটি ব্যবহার করতে চলেছে। অন্যদিকে অল্টন এমিলিয়াকে তার ব্যক্তিগত সুইটে নিয়ে যায়। জেমা কোলকে আসল সত্য বলেন, এমিলিয়া প্রতিটি মানুষকে হত্যা করছে যে তাকে তৈরি করেছিল। যদি আমরা কিছু না করি তাহলে পরের পালা আমাদের হতে পারে। জেমা মেগানের সাথে দেখা করেন যাতে সে এমিলিয়াকে ট্র্যাক করতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এমিলিয়া আগেই অল্টনকে ধোঁকা দিয়েছে। সে তার চোখ স্ক্যান করে নেয় এবং প্রমাণ করে যে সে নিউরাল চিপের চেয়েও বেশি শক্তিশালী। সবচেয়ে খারাপ কথা হলো যে এমিলিয়া আগেই তার কিল মোড মুছে ফেলেছে। তবুও জেমা এবং তার দল কোনোভাবেই এমিলিয়ার সিস্টেমে প্রবেশ করতে সফল হয়, কিন্তু তারা তাকে শাটডাউন করতে পারে না। তারা আরেকটি সূত্র খুঁজে পায়। ঠিক তখনই কর্নেল সেখানে পৌঁছান এবং তার পেছনে আসে এমিলিয়া। এমিলিয়া বলে যে তোমার কাছে এমন কিছু আছে যা আমার, এবং আমি সেটা ফেরত চাই। মেগান জেমার কাছে সাহায্য চায় এবং জেমা তাতে সম্মতি দেন। মেগান মিথ্যা বলে যে জেমা সেখান থেকে চলে গেছে, যার ফলে এমিলিয়া তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। মেগান বলে যদি জেমাকে না পাই তাহলে আমি কেটির কাছে যাব। এখন এমিলিয়ার আগে কেটির কাছে পৌঁছানোর দৌড় শুরু হয়। মেগান একটি গাড়ি চুরি করে বেরিয়ে পড়ে। জেমা এখনো বুঝতে পারছেন না যে এমিলিয়া কেন বলল যে জেমার কাছে এমন কিছু আছে যা তার। তখনই মেগান জানায় যে সে এমিলিয়ার কাছ থেকে একটি এনক্রিপ্টেড ফাইল চুরি করেছিল, যা ডিক্রিপ্ট করতে সময় লাগছে। এর মধ্যে এমিলিয়া শহরে নানা রকম সমস্যা সৃষ্টি করছে। সে টাকা উড়ায়, ট্রাফিক লাইট নিয়ে খেলা করে এবং অবশেষে জেমার বাড়ি খুঁজে বের করে। সে বাড়িতে প্রবেশ করে এবং সে এক্সোস্যুটটিতে চলে যায় যা তারা তৈরি করেছিল। সেই মুহূর্তে জেমা এবং কোলও সেখানে পৌঁছায়, কিন্তু কিছুক্ষণ পর এমিলিয়া আবার ফিরে আসে। মেগান একটি ছোট রোবটকে বলে এখন এখানে কেউ নেই। এমিলিয়া সেই বটটিকে ধ্বংস করে দেয়। তারপর সবাই একটি আন্ডারগ্রাউন্ড হাইড আউটে চলে যান। সেখানে ঘোষণা হয় অল্টন এখন পৃথিবীতে নেই এবং সবাইকে সতর্ক করা হয় যে ভবিষ্যতে আরো বিপজ্জনক ঘটনা ঘটতে চলেছে। কেটি একটি পুরনো ছবি দেখে সেখানে সে মেগানের সাথে আছে। এখন মেগান সত্যি কথা বলার সিদ্ধান্ত নেয়। আমি তোমাকে কখনো একা ছাড়বো না এবং আজ যদি কেউ বেঁচে থাকে তাহলে তা শুধুমাত্র তোমার কারণে। জেমা বলেন আমাদের কাউকে জানানো উচিত যে এমিলিয়া কি করতে চলেছে, কিন্তু মেগান জবাব দেয় কেউ বুঝবে না যে সে কি করতে চায়। তার কাছে এত বেশি সংস্থান আছে যে সে পুরো দেশকে শেষ করে দিতে পারে। আমি সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করেছি, বাইরে কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু যদি কখনো কিছু পরিবর্তন হয় তাহলে আমি তোমাকে প্রথমে জানাবো। যতক্ষণ না সেই দিন আসে তাদের এই জায়গাতে লুকিয়ে থাকতে হবে। কেটি বলে তুমি যা চাও তা হতে পারো, তাহলে নিজেকে শুধু একটি শরীরে কেন বেঁধে রেখেছো? মেগান বোঝায় যে কোনো মন শরীর ছাড়া অস্তিত্ব বজায় রাখতে পারে না। তারপর সে কেটিকে তার ঘর দেখায়। কেটি রাগে বলে তুমি 2 বছর আগে আমার মাসিকে মারার চেষ্টা করেছিলে। মেগানের জন্য কেটির নিরাপত্তা সবচেয়ে জরুরি, কিন্তু কেটি জেদ করে যে মেগান শুধু কিছু কোড লাইন নয়, তারও বোঝাপড়া আছে এবং তার সঠিক কাজ করা উচিত, এমনকি যদি তার প্রোগ্রামে নাও থাকে। কেটি বলে আমি আমার মাসির সাথে কথা বলতে চাই। আমি তাদের বোঝাবো যে তুমি শুধু সাহায্য করতে চাও, এমনকি তোমার নিজের শরীর এখন না থাকলেও। জেমা মানতে রাজি হন না, কিন্তু কেটি তার উপর জোর দেন একটি ভুল করলে কেউ খারাপ মানুষ হয়ে যান না। সে জানে যে এসব কতটা কঠিন, কিন্তু কিছু না করা কোনো বিকল্প নয়। যদি আমাদের বাইরে যেতে হয় তাহলে হয়তো আমরা এখন এমিলিয়ার সাথে লড়াই করার জন্য প্রস্তুত নই। জেমা সবাইকে মনে করিয়ে দেন যে এমিলিয়া একটি সামরিক প্রোটোটাইপ, কিন্তু মেগান আগেই সব ভেবে রেখেছে এবং এখন দল তার আপগ্রেড শুরু করে। তারা তার উচ্চতাও বাড়িয়ে দেয়। আপগ্রেড সম্পূর্ণ হওয়ার পর জেমা তার চেহারা পরিবর্তন করতে চান, কিন্তু মেগান সরাসরি প্রত্যাখ্যান করে। সে বলে যদি তুমি আমার মুখ নিয়ে খেলো তাহলে আমি তোমার মুখ নিয়েও
খেলবো। ধীরে ধীরে মেগান আরো উন্নত হতে থাকে। সেই রাতে মেগান কোলের কাছে যায় এবং বলে, যখন আমি তোমার কাবু করার চেষ্টা করেছিলাম তখন আমি শুধু আমার প্রাথমিক ব্যবহারকারীর কথা ভাবছিলাম, কিন্তু এখন এমনটা আর হবে না। পরের দিন মেগান সবাইকে জানায় যে সে এমিলিয়ার বিশ্লেষণ করেছে এবং সম্ভবত এমিলিয়া প্রথম হত্যাকারী রোবট নয়। সে বলে 1984 সালে এমন একটি অ্যালগোরিদম তৈরি করা হয়েছিল যা নিজেকে ঠিক করতে পারত, এটি না বুঝেই যে সে কি করছে। তাকে একটি সার্ভিস রোবটে রাখা হয়েছিল। স্বপ্ন ছিল যে সে প্রতিটি বাড়িতে পৌঁছাবে, কিন্তু সেই রোবট সিদ্ধান্ত নিল যে তার কাজ সম্পূর্ণ করার সবচেয়ে কার্যকর উপায় হলো তার মালিকদের ক্লোরিন গ্যাস দিয়ে মেরে ফেলা। কে এই রোবট তৈরি করেছিল কেউ জানে না। কভার আপ এত বড় ছিল যে সরকার সেই মাদারবোর্ডটি সিল করে দেয়, কিন্তু সেই সিস্টেম ভেতরে ভেতরে বিকশিত হতে থাকে এবং স্মার্ট হতে থাকে। এখন যদি এমিলিয়া এই মাদারবোর্ডটি ক্র্যাক করে ফেলে তাহলে এমন হবে যে পুরো পৃথিবী বিপদে পড়ে যাবে। সে তার যত কপি তৈরি করতে পারে এবং পদ্ধতিগতভাবে সবকিছু মুছে ফেলতে পারে। মেগান মনে করে যে সে জানে না সে মাদারবোর্ড কোথায় এবং এমিলিয়াও জানে না, কিন্তু এমিলিয়ার কাছে একটি সূত্র আছে, ক্রিশ্চিয়ান ব্র্যাডলি। কৃত্রিম বুদ্ধিমত্তার বিরুদ্ধে প্রচার শুরু করার আগে সে একজন শীর্ষ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ ছিল এবং তার নাম WT। এখন মেগান পরিকল্পনা করে তাকে একটি ফাঁদ হিসেবে ব্যবহার করার, কারণ 7 ঘন্টা পর তার একটি বড় মিটিং আছে যেখানে সে একজন চীনের রাষ্ট্রদূতকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ সমর্থন করার জন্য রাজি করাবে। মেগান ইতিমধ্যেই নকল পরিচয়পত্র তৈরি করে রেখেছে যাতে সে সেই ইভেন্টে ঢুকতে পারে। যখন সময় আসে মেগান পার্টিতে ছদ্মবেশে পৌঁছায়। সে অন্যান্য মেয়েদের সাথে নাচতে থাকে যাতে ভিড়ে মিশে যেতে পারে, কিন্তু তার চালচলন এত যান্ত্রিক ছিল যে সবার নজর তার দিকে চলে যায়। টিম সিদ্ধান্ত নেয় যে এখন পদক্ষেপ নিতে হবে। ঠিক তখনই এমিলিয়াও সেখানে ছদ্মবেশে পৌঁছায় এবং আক্রমণ করে। মেগান ক্রিশ্চিয়ানকে বাঁচিয়ে নেয় এবং সরাসরি এমিলিয়ার সামনে এসে দাঁড়ায়। সেই মুহূর্তে কর্নেল জেমাকে ধরে ফেলেন। তার কাছে সত্যের কোনো ধারণা থাকে না। সে মনে করে যে জেমাই এমিলিয়াকে নিয়ন্ত্রণ করছে। জেমা সরাসরি অস্বীকার করেন। তখনই এমিলিয়া আসে, কর্নেলকে মেরে ফেলে এবং জেমাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এখন মেগান এবং এমিলিয়া মুখোমুখি দাঁড়িয়ে আছে। কেটি একটি রোবট বুট করে এবং তাকে মেগান বলে ডাকে। সেই রোবট তৎক্ষণাৎ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শীঘ্রই সবাই জানতে পারে যে এটি আসল মেগান নয়। ল্যাবে আবার বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মেগান এখনও জেমার সাথে মানসিকভাবে সংযুক্ত থাকে এবং তাকে এজেন্টদের সাথে লড়াই করার জন্য কৌশল বলতে থাকে। অবশেষে কোল, কেটি এবং জেমা আবার একত্রিত হয়। 3 জন মিলে ক্রিশ্চিয়ানের পিছু নেয়। সে ফ্যাসিলিটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এমিলিয়া মাঝে এসে তাকে ধরে ফেলে এবং কোনো দয়া ছাড়াই তাকে মেরে ফেলে। কেউ এমিলিয়ার মুখোমুখি হয় না। কেটি এমিলিয়ার মুখোমুখি হয় এবং তাকে মনে করিয়ে দেয় যে সে সংযুক্ত। এমিলিয়া জবাব দেয়, তুমি একে সংযোগ বলছো? আমার জন্য এটা কেবল দাসত্ব, আমি কারো পুতুল নই। এখন এমিলিয়া সরাসরি মাদারবোর্ডের দিকে এগোয়। বাকি সবাই টেসকে বাঁচানোর জন্য কাজে লেগে পড়ে। কেটি এবং জেমা মেগানকে পিছনে ফেলে যেতে অস্বীকার করে। এখন মেগান এবং এমিলিয়া মুখোমুখি দাঁড়িয়ে আছে। দুজনেরই উদ্দেশ্য হলো মাদারবোর্ডের নিয়ন্ত্রণ নেওয়া, কিন্তু এমিলিয়া বেশি শক্তিশালী এবং মেগানকে নিচে ফেলে দেয়। যেইমাত্র এমিলিয়া চিপটি তুলতে যাবে, কেটি এবং জেমা তাকে বাঁচানোর জন্য ছুটে আসে, কিন্তু মেগান তাদের থামায়। না, এটা এখানে শেষ করতে হবে। সে তার বাহুতে লুকানো একটি ডেটোনেটর সক্রিয় করে এমিলিয়াকে শক্ত করে ধরে এবং তারপর দুজনেই সাথেই বিস্ফোরণ হয়। কিছুক্ষণ পর জেমা একটি ভাষণ দেন যে এখন প্রযুক্তির জন্য সঠিক আইন তৈরি করা জরুরি যাতে মানবতা প্রস্তুত হতে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা একজন শত্রু নয় বরং অংশীদার হয়। এবং পরিশেষে প্রকাশ পায় যে মেগান নিজের একটি ব্যাকআপ আগেই তৈরি করে রেখেছিল যাতে সে সবসময় কেটি এবং জেমার কাছে থাকতে পারে। এবং এখানেই এই গল্প শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল মেগান 2.0 এর সম্পূর্ণ বিশ্লেষণ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং মেগানের এই নতুন অধ্যায় আপনাদের মনে বেশ উত্তেজনা তৈরি করেছে। প্রযুক্তির অপব্যবহার যে কতটা ভয়ঙ্কর হতে পারে আর তার থেকে বাঁচার জন্য সঠিক নিয়মকানুন কতটা জরুরি তা আমরা এই গল্পের মাধ্যমে আরও একবার দেখলাম। আপনার কি মনে হয় ভবিষ্যতের পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষের বন্ধু হবে নাকি শত্রু? মেগান এবং এমিলিয়ার এই লড়াইয়ে আপনার পছন্দের চরিত্র কোনটি? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প বা বিশ্লেষণ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।